নমস্কার দর্শক বন্ধুরা, 10 বছর ধরে আন্দোলন, একটা বছর নয়, 2 বছর নয়, 10 বছরেরও বেশি সময়। এই সময়ের মধ্যে অনেক পেনশনভোগীর বয়স আরও বেড়েছে, চুল আরও সাদা হয়েছে, শরীর আরও দুর্বল হয়েছে, কিন্তু দাবি একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, একজন মানুষ জীবনের এতগুলো বছর কাজ করার পরে অবসরের সময় যদি নিজের ন্যায্য পেনশনের জন্য আবার রাস্তায় নামতে বাধ্য হন, তাহলে তার কষ্টটা কতটা গভীর হতে পারে। যে মানুষটি কর্মজীবনে দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন, প্রতিষ্ঠানে কাজ করেছেন, নিয়ম মেনে দায়িত্ব পালন করেছেন, মাসের পর মাস নিজের বেতন থেকে অবদানের ব্যবস্থা করেছেন, সেই মানুষটিকে অবসরের পরে নিজের আর্থিক নিরাপত্তার জন্য আন্দোলন করতে হচ্ছে। এটা শুধু পেনশনের হিসাব নয়, এটা সম্মানের প্রশ্ন। ইপিএস 95 আন্দোলনকারীদের বক্তব্য খুব পরিষ্কার। তাদের দাবি নতুন কোনো দাবি নয়। 2013 সাল থেকেই এই বিষয়টি নিয়ে আন্দোলন এবং দাবি তোলার কথা তারা সামনে আনছেন। তারপর কেটে গেছে বছর, 10 বছর, 12 বছর, 13 বছর। এতদিনে তো একটা পুরনো মোবাইলেরও 3 বার সফটওয়্যার আপডেট হয়ে যায়, কিন্তু পেনশনভোগীদের প্রশ্ন এখনও একই জায়গায়। কাজ কতদূর এগোলো সেটা শুনে কি হবে যদি তাদের জীবনে তার বাস্তব ফল না আসে? কারণ একজন পেনশনভোগীর কাছে অগ্রগতি মানে শুধু মিটিং হওয়া নয়, অগ্রগতি মানে শুধু আলোচনা হওয়া নয়, অগ্রগতি মানে শুধু কাগজে নতুন কিছু লেখা নয়। অগ্রগতি তখনই যখন তার হাতে থাকা পেনশন দিয়ে জীবনের প্রয়োজনীয় খরচ একটু স্বস্তিতে চালানো সম্ভব হয়। আজ বাস্তবতা হলো, বয়স বাড়ছে, চিকিৎসার প্রয়োজন বাড়ছে, দৈনন্দিন খরচ বাড়ছে, অথচ অনেক পেনশনভোগী এখনও সীমিত অর্থের মধ্যে সংসার চালানোর চেষ্টা করছেন। আর সেই কারণেই ক্ষোভ জমছে। আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী বছরের পর বছর তাদের বলা হয়েছে এবার হবে, তারপর আবার অপেক্ষা, আবার আলোচনা, আবার আন্দোলন। একবার নয়, বারবার। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতেই পারে, আর কতবার অপেক্ষা, আর কতবার একই দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে? এই পরিস্থিতির মধ্যেই সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে, এবং এবার বার্তাটা আগের তুলনায় অনেক বেশি কঠোর। শান্তিপূর্ণ আন্দোলনের একটি পর্যায় 5 আগস্ট শেষ হয়েছে বলে জানানো হয়েছে। এখন আন্দোলনকে আরও তীব্র করার প্রস্তুতি চলছে। আলোচনায় এসেছে তালা বন্ধের কর্মসূচি, গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে প্রতিবাদ করার কথা এসেছে, সংশ্লিষ্ট দপ্তরের সামনে বিক্ষোভের কথাও রয়েছে। এমনকি ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির কথাও আলোচনায় এসেছে। অর্থাৎ এবার শুধু মাইক হাতে দাঁড়িয়ে কয়েকটা কথা বলে বাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনা নয়, এবার আন্দোলনকে এমন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে যেখানে তার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও একদিনে নেওয়া হচ্ছে না। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের মতামত নেওয়া হবে, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কথা বলবেন, সংগঠনের পদাধিকারীরা নিজেদের বক্তব্য রাখবেন, তারপর সমন্বয়কারীরা সেই সব মতামত একত্র করে পুরো পরিস্থিতি তুলে ধরবেন। কারণ আন্দোলন দিল্লিতে বসে শুধু কাগজে পরিকল্পনা করলে হবে না, মাঠে কি হচ্ছে সেটা জানতে হবে। কোন রাজ্যে মানুষ প্রস্তুত, কোথায় সংগঠন শক্তিশালী, কোথায় যোগাযোগ দুর্বল, কোন কর্মসূচিতে বেশি মানুষ অংশ নিতে পারবেন, সব কিছু বিবেচনা করতে হবে। বৈঠকে পাওয়া পরামর্শগুলো নোট করা হয়েছে, তারপর সেই পরামর্শগুলোকে একসঙ্গে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে যা বৃহত্তর স্বার্থে সবচেয়ে কার্যকর হবে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, আন্দোলনের তীব্রতা বাড়বে, এখানে কোনো দ্বিধা নেই। কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটিতে যে সিদ্ধান্ত হয়েছে সেটিকে সামনে রেখেই পরবর্তী আন্দোলনের পথ তৈরি করা হবে। তালাবন্ধ হোক, প্রতিবাদ হোক, বিক্ষোভ হোক,
যেখানে প্রয়োজন সেখানে সংগঠিতভাবে নিজেদের দাবি তুলে ধরা হোক। কিন্তু এবার লক্ষ্য শুধু উপস্থিতি দেখানো নয়, লক্ষ্য হলো প্রভাব তৈরি করা। কারণ 10 বছর ধরে আন্দোলন করার পরে শুধু আরেকটি কর্মসূচির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই তো সমস্যার সমাধান হবে না। ছবি উঠবে, ভিডিও হবে, স্লোগান হবে, তারপর সবাই বাড়ি চলে গেলে যদি আগের জায়গাতেই সব থেকে যায় তাহলে লাভ কি? এই কারণেই আন্দোলনকে কার্যকর করার উপর এত গুরুত্ব দেওয়া হচ্ছে। আর কার্যকর আন্দোলনের প্রথম শর্ত কি? মানুষ, হ্যাঁ, সাধারণ মানুষ, হাজার হাজার পেনশনভোগী। কারণ একজন নেতা যত জোরে কথা বলুন না কেন, মাঠে যদি মানুষ না থাকেন তাহলে সেই আওয়াজের শক্তি সীমিত হয়ে যায়। এখানেই রাজ্য স্তরের সংগঠকদের দায়িত্ব সবচেয়ে বড়। শুধু বলা যাবে না যে আমাদের রাজ্যে মানুষ আসে না। মানুষ কেন আসবে না? তাদের কাছে যেতে হবে, যোগাযোগ করতে হবে, তাদের বোঝাতে হবে, তাদের সংগঠিত করতে হবে। যারা ঘরে বসে আছেন তাদের কাছে পৌঁছাতে হবে। যারা মনে করছেন এত বছরেও কিছু হয়নি তাদের আবার আশাবাদী করতে হবে। যারা ভাবছেন আমি একা গিয়ে কি করব, তাদের বোঝাতে হবে যে একা একজনের শক্তি সীমিত, কিন্তু হাজার হাজার মানুষের সম্মিলিত শক্তি সম্পূর্ণ আলাদা। এটাই আন্দোলনের আসল শক্তি। নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে যে কর্মসূচির আগে যদি নোটিশ বা সময় পাওয়া যায় তাহলে সেই সময়টা বসে থাকার জন্য নয়, সেই সময় কাজে লাগাতে হবে। গ্রামে যেতে হবে, শহরে যেতে হবে, পেনশনভোগীদের সঙ্গে যোগাযোগ করতে হবে, মানুষকে একত্র করতে হবে। কারণ আন্দোলনের দিন সকালে গিয়ে লোক খুঁজলে আন্দোলন বড় হয় না, তার প্রস্তুতি শুরু করতে হয় অনেক আগে। কেন্দ্রীয় দলের সদস্যরাও দেশের বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানানো হয়েছে। কারণ সংগঠন অফিসে বসে তৈরি হয় না, মানুষের কাছে গিয়ে তৈরি করতে হয়। এখন প্রশ্ন হলো, এত বছর ধরে আন্দোলনের পরও কেন এত ক্ষোভ? কারণ আন্দোলনকারীদের মনে হচ্ছে তাদের প্রত্যাশিত ফল এখনও আসেনি। কিছু অগ্রগতি হয়েছে, কিছু কাজ এগিয়েছে, কিছু আলোচনা হয়েছে, কিন্তু তাদের জীবনের মূল সমস্যা যদি একই থাকে তাহলে তারা সন্তুষ্ট হবেন কিভাবে? একজন বৃদ্ধ পেনশনভোগী যখন মাসের শেষে নিজের টাকা গুনে দেখেন যে ওষুধের খরচ, বাজারের খরচ, বাড়ির খরচ, অন্যান্য প্রয়োজন সব কিছু সামলানো কঠিন হয়ে যাচ্ছে, তখন তাকে শুধু বলা যায় না যে বিষয়টি প্রক্রিয়াধীন। প্রক্রিয়া যত দীর্ঘ হয় মানুষের অপেক্ষাও তত কঠিন হয়। আর সেই অপেক্ষারও একটা সীমা থাকে। ইপিএস 95 আন্দোলনের নেতৃত্ব বলছে সেই সীমার জায়গায় পৌঁছে গেছে পরিস্থিতি। তাই এবার তারা আর পিছিয়ে যেতে চান না, ঝুঁকতে চান না, ক্লান্ত হয়ে থামতে চান না। তবে আন্দোলনের তীব্রতা বাড়ানোর পাশাপাশি সংগঠনকেও শক্তিশালী করতে হবে। কারণ শুধু রাগ দিয়ে দীর্ঘ আন্দোলন চালানো যায় না। দরকার পরিকল্পনা, দরকার ঐক্য, দরকার মানুষের অংশগ্রহণ, আর দরকার এমন কর্মসূচি যা বাস্তবে চাপ তৈরি করতে পারে। বৈঠকে ভবিষ্যতে অনশনসহ আরও কঠোর কর্মসূচির কথাও উঠে এসেছে। এমনকি তার পরবর্তী চরম পদক্ষেপের কথাও আলোচনায় উল্লেখ করা হয়েছে। তবে এই মুহূর্তে সেসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখানে একটা বিষয় স্পষ্ট থাকা দরকার, দাবি আদায়ের আন্দোলন যতই তীব্র হোক মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা কোনো সমাধান নয়। আন্দোলনের শক্তি তৈরি হওয়া উচিত সংগঠিত এবং গণতান্ত্রিক প্রতিবাদ থেকে। কারণ এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলো সাধারণ কোনো সংখ্যা নন, তারা প্রত্যেকেই একটি পরিবার। একজন পেনশনভোগীর পিছনে থাকতে পারেন তার স্ত্রী, থাকতে পারেন সন্তান, থাকতে পারে পুরো একটি পরিবার যার মাসের বাজেট অনেকটাই নির্ভর করছে সেই পেনশনের উপর। তাই এই লড়াইয়ের আবেগও এখানেই। একজন বৃদ্ধ মানুষ যদি নিজের প্রয়োজনের ওষুধ কিনতে গিয়ে হিসাব করতে বাধ্য হন তাহলে সেই কষ্টটা কাগজে লেখা কোনো সংখ্যা দিয়ে বোঝানো যায় না। একজন অবসরপ্রাপ্ত মানুষ যদি নিজের পরিবারের সামনে অর্থের জন্য অস্বস্তিতে পড়েন তাহলে সেটাও শুধু আর্থিক সমস্যা নয়, এটা আত্মসম্মানের প্রশ্ন।
আর সেই আত্মসম্মানের জায়গা থেকেই আন্দোলনকারীরা বলছেন তারা আর থামবেন না। তবে সামনে সবচেয়ে বড় পরীক্ষা হলো ঐক্য। কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো দেশের বিভিন্ন রাজ্যের সংগঠন কতটা সক্রিয় হয়। কারণ আন্দোলন যদি শুধু কয়েকটি জায়গায় সীমাবদ্ধ থাকে তাহলে তার শক্তি সীমিত থাকবে, কিন্তু যদি দেশের বিভিন্ন প্রান্তের পেনশনভোগীরা একই দাবিতে সংগঠিতভাবে দাঁড়ান তাহলে সেই আওয়াজ অনেক বড় হবে। তাই এখন প্রতিটি রাজ্যের সংগঠকের সামনে একটি দায়িত্ব, মানুষের কাছে যান, যোগাযোগ করুন, বোঝান, সংগঠিত করুন। যারা হতাশ তাদের পাশে দাঁড়ান, যারা এখনও আন্দোলনের বাইরে তাদের যুক্ত করুন। কারণ আন্দোলনের শক্তি কোনো অফিসের চার দেয়ালের মধ্যে নেই, আন্দোলনের শক্তি মানুষের মধ্যে। আর এই কারণেই সামনের দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কর্মসূচি চূড়ান্ত হয় সেটা গুরুত্বপূর্ণ, কত মানুষ সেখানে উপস্থিত হন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো সেই কর্মসূচি কতটা সংগঠিত এবং কার্যকর হয়। 10 বছরেও বেশি সময় ধরে যারা অপেক্ষা করছেন তারা এখন আর শুধু নতুন একটি ঘোষণা শুনতে চান না, তারা ফল চান, তারা বাস্তব পরিবর্তন চান। তারা চান অবসরের পরে জীবনের শেষ অধ্যায়টা যেন অনিশ্চয়তা এবং আর্থিক চাপের মধ্যে না কাটে। তাই আজ ইপিএস 95 আন্দোলনের বার্তা একেবারে স্পষ্ট। দাবি থেকে পিছিয়ে যাওয়া নয়, আন্দোলন থামানো নয়, বরং আরও সংগঠিত হওয়া, আরও মানুষকে সঙ্গে নেওয়া, আরও কার্যকর কর্মসূচি তৈরি করা। আর এবার যদি আন্দোলনকে সত্যিই বড় করতে হয় তাহলে শুধু নেতাদের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রত্যেক পেনশনভোগীকে নিজের জায়গা থেকে প্রশ্ন করতে হবে, আমি কি অন্য একজন পেনশনভোগীর কাছে পৌঁছেছি? আমি কি তাকে আন্দোলনের কথা বুঝিয়েছি? আমি কি তাকে সংগঠিত করেছি? কারণ শেষ পর্যন্ত একটা বড় আন্দোলন তৈরি হয় একজন একজন করে মানুষকে সঙ্গে নিয়ে। 10 বছরের অপেক্ষা ছোট কোনো সময় নয়। এই দীর্ঘ সময়ের মধ্যে অনেকেই হয়তো ভেবেছেন এবার হবে, আবার অপেক্ষা করেছেন, তারপর আবার হতাশ হয়েছেন, কিন্তু এবার নেতৃত্বের বার্তা হলো হতাশ হয়ে বসে থাকার সময় শেষ। সামনে আরও তীব্র আন্দোলনের প্রস্তুতি, আর সেই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি হবে মানুষের ঐক্য। কারণ একজন মানুষকে চুপ করানো সহজ হতে পারে, কিন্তু যখন হাজার হাজার মানুষ একই দাবি নিয়ে একসঙ্গে দাঁড়ান তখন সেই আওয়াজকে উপেক্ষা করা অনেক কঠিন। ইপিএস 95 পেনশনভোগীদের সামনে তাই এখন শুধু একটি কর্মসূচির প্রশ্ন নেই, সামনে রয়েছে দীর্ঘ বছরের সংগ্রামের পরবর্তী অধ্যায়। আর সেই অধ্যায়ের সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এবার কি সত্যিই সেই আন্দোলন এমন জায়গায় পৌঁছাবে যেখানে দীর্ঘদিনের এই দাবি নিয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার চাপ তৈরি হবে? উত্তর দেবে আগামী দিনের আন্দোলন। কিন্তু আন্দোলনকারীদের সংকল্প আপাতত স্পষ্ট, তারা থামছেন না, তারা পিছিয়ে যাচ্ছেন না, তারা সংগঠিত হচ্ছেন, আর তারা বলছেন এবার লড়াইটা আরও তীব্র হবে। তো দর্শক বন্ধুরা, এই ধরনের প্রতিদিনের ইপিএস 95 নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।